আচ্ছা আচ্ছা, শুরু করি দে। আচ্ছা, আগের সপ্তাহে লেকচার অন করাইছিলাম। লেকচার ওয়ানে দেখেন যে পার্টস অফ স্পিচ, নাউন বা প্রোনাউন। আচ্ছা, এই তিনটে টপিকস এর ভিতর কার কোনো সমস্যা আছে কিনা একটু বলতে হবে, কারণ হচ্ছে একটার লেকচারের সাথে দ্বিতীয় লেকচারটার সম্পৃক্ততা আছে। যার কারণে যদি প্রথম লেকচারে গ্যাপ থেকে যায় বা কোনো সমস্যা থেকে যায়, তাও আমরা পরের লেকচারটা একটু বুঝতে অসুবিধা হবে। তো এই জন্য আগেই জিজ্ঞেস করতেছি যে লেকচার অনেক আর কোনো সমস্যা আছে কিনা। স্যার, আছে স্যার। নাউনের প্রকারভেদ গুলা একটু বুঝাই দিবেন অল্প অল্প আচ্ছা, করে। নাউনের নাউনের প্রকারভেদ। হ্যাঁ, নাউনের প্রকারভেদ। আর স্যার, ইনডেফিনিট প্রোনাউন এখানে একটু প্রবলেম আছে। জি 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 জি। প্রোনাউনে স্যার স্যার আমি ক্লাস ইনডেফিনিট করতে প্রোনাউন। পারিনি এর আগে। ও আচ্ছা আচ্ছা, এর আগের ক্লাসটা করা নাই তাই তো? জি স্যার। ঠিক আছে, আমরা আগের ক্লাসটা একটু সামারি টাইনে আমরা সামনে যাইতেছি। তো দেখেন, আমরা প্রথমে বলছিলাম যে লেকচার আমি একটু সামারি করতেছি, একটু সবাই খেয়াল করবেন। তো বলতেছিলাম যে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করছিলাম যে পার্টস অফ স্পিচ মানে কি। পার্টস অফ স্পিচটা হচ্ছে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ড বা সেন্টেন্সকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ড বা সেন্টেন্সকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। যেমন হচ্ছে আমি ওখানে বলছিলাম যে যদি আপনি একটা বুক বা পেন নামে একটা শব্দ যদি লেখেন, বুক বা একটা পেন যদি লেখেন, যদি সবাইকে জিজ্ঞাসা করা হয় যে এই বুক অথবা পেন শব্দটা কি, তো আমরা সবাই অনায়াসেই বলবো যে ওয়ার্ড। ঠিক আছে, সবাই বলবো কি, অনায়াসে ওয়ার্ড বলবো। কারণ হচ্ছে এটা একটা ওয়ার্ড। কিন্তু আমি তখন বলছিলাম যে যে একটা ওয়ার্ড দিয়ে কি সেন্টেন্স করা সম্ভব? আমরা তো বলতেছি পার্টস অফ স্পিচ মানে একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে, মানে প্রত্যেকটা, মানে একটা 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 করে যদি আমি একটা সেন্টেন্স লিখি, সেটা যদি পাঁচটা বাক্য, পাঁচটা ওয়ার্ড থাকে, তো প্রত্যেকটা ওয়ার্ডে এক একটা পার্টস অফ স্পিচ হবে। তো সেখান থেকে প্রশ্ন করছিলাম যে একটা ওয়ার্ড দিয়ে কখনো পার্টস অফ স্পিচ হয় কিনা, বা একটা ওয়ার্ড দিয়ে পার্টস অফ স্পিচ সম্ভব কিনা। তো তখন আমরা উত্তরে পেয়েছিলাম না। কারণ কি? কারণ দেখেন, একটা ওয়ার্ড দিয়েও কিন্তু আপনার পার্টস অফ স্পিচ হতে পারে। কিভাবে হতে পারে? যে দেখেন, আপনি যদি বুক অথবা পেন অথবা যদি আপনি রিড অথবা রাইট, যদি আপনি এই শব্দগুলো লেখেন, একটা শব্দ, একটা মাত্র ভার্ব হতে পারে বা একটা মাত্র নাউনও হতে পারে। তো এই একটা মাত্র নাউন অথবা ভার্ব যদি লেখার পরে আপনি একটা ফুল স্টপ দেন, তো তখন কিন্তু সেটা সেন্টেন্স হয়ে যাবে, তখন কিন্তু সেটার ওয়ার্ড থাকবে না। ঠিক আছে, একটা ওয়ার্ড দেওয়ার পরে, একটা ওয়ার্ড লেখার পরে যদি ফুল স্টপ দেন, তখন সেটা আর সেন্টেন্স থাকবে না, সেটা হয়ে যাবে ওয়ার্ড। আর আপনি যদি পাঁচটাও বাক্য লেখেন, যদি লেখেন আই হ্যাভ এ বুক, অর্থাৎ চারটা, দেখেন আই হ্যাভ এ বুক, এখানে কয়টা ওয়ার্ড হচ্ছে? চারটা ওয়ার্ড হইতেছে। চারটা ওয়ার্ড মিলেও কিন্তু একটা সেন্টেন্স হবে না। কখন? যখন আপনি ফুল স্টপ না দিবেন। আই হ্যাভ এ বুক লেখা যদি আপনি ফুল স্টপ না দেন, তো তখন সেক্ষেত্রে আর আপনার সেটা হবে না, সেন্টেন্স হবে না, তখন সেটা ওয়ার্ডই থেকে যাবে। ঠিক আছে, তো একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড দিয়েও সেন্টেন্স করা যায়, আবার অনেকগুলো ওয়ার্ড লেখাও সেন্টেন্স হয় না। তো আপনাকে পার্টস অফ স্পিচ থেকে যদি প্রশ্ন করে, তো বলবে যে নিচের কোনটি ওয়ার্ড বা সেন্টেন্স, এবং বা উপরে একটা বাক্য দিবে, আপনাকে ফুল স্টপ দিবে না, দিয়ে বলবে যে নিচে এই ওয়ার্ডটা কি সেন্টেন্স না ওয়ার্ড বা পার্টস অফ স্পিচের কিনা, হয় কিনা, বা এরকম করে আপনাকে প্রশ্ন করবে। তো সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে একটি ওয়ার্ড দিয়েও সেন্টেন্স হয় যদি তার শেষে ফুল স্টপ থাকে, আর অনেকগুলা ওয়ার্ড দিয়েও সেন্টেন্স হয় না যদি তার শেষে ফুল স্টপ না থাকে। তো এটা ছিল পার্টস অফ স্পিচ থেকে আপনাদের প্রশ্নটা আসার মতো। তো আমি একটু দ্রুত বলতেছি, কারণ যেহেতু লেকচার এক শেষ হয়ে গেছে, এই জন্য একটু সামারিটা টানতেছি। তো সেখান থেকে আমরা বলছিলাম যে কাইন্ড অফ পার্টস অফ স্পিচ, যে পার্টস অফ স্পিচ কত প্রকার সেটা বলতেছিলাম। তো কাইন্ড অফ পার্টস অফ স্পিচ আমরা সবাই জানি যে পার্টস অফ স্পিচ আছে 8 প্রকার। তো সেখান থেকে ফার্স্ট লেকচারে আপনাদেরকে দুইটা লেকচার, মানে দুইটা প্রকার নিয়ে আপনাদেরকে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে নাউন আর হচ্ছে প্রোনাউন। তো এখানে বলছিলাম যে নাউন কাকে বলে, অর্থাৎ নাউনটাকে চেনা দরকার আমাদের। দেখেন যে নাউন বলতে বলতে আমাদের সবার নাউনের সাথে পরিচিত আছে, কিন্তু যে এই নাউন কাকে বলে সেটা আমি যে বলি একটু অন্যরকম ভাবে, যদি একটু বলি যে দু চোখে যা দেখা যায় তাই নাউন। ঠিক আছে, দু চোখে যা দেখা যায় তাই নাউন, অর্থাৎ আপনি যা দেখবেন তাই নাউন। দু চোখে যা দেখা যায় তাই নাউন, এমনটাই হচ্ছে যে নাউন। একটু সংজ্ঞাটা একটু ভিন্ন করে বললাম, এবার আপনি একটু গেস করে নেন যে নাউন বাদে দুই চোখ অন্য কিছু দেখা যায় কিনা। হ্যাঁ, তো এখন এই নাউনটা শিখলেই হবে না, কারণ আমরা এখন অ্যাডমিশন দিব। অ্যাডমিশনে কিন্তু কখনো কঠিন কোনো প্রশ্ন আসে না, বা ডিফিকাল্ট আপনি পারবেন না এমন কোনো প্রশ্ন কিন্তু স্যাররা কখনো চিন্তা ভাবনা করে দেয় না। কারণ কি, আপনারা যদি না পারেন, আপনাদের জন্যই তো নার্সিং অ্যাডমিশনটা তারা পরীক্ষা নিতেছে, আপনাদের জন্যই তো সিটগুলো তারা বরাদ্দ রাখছে। তো আপনাদেরকে দিবে না, তা দিবে কাদেরকে? এজন্য অ্যাডমিশনে বলতে হয় যে সবসময় অ্যাডমিশন ক্যান্ডিডেটকে বলি আমি যে তোমরা হতাশ হবে না, কখনো হতাশ না হয়ে দেখবা যে সবসময় একটা উৎফুল্ল ভাবে থাকবে এবং পড়াগুলোকে সুন্দরভাবে গেস করবে।
তো এইটা যদি করতে পারো তো দেখবে তোমাদের পরীক্ষাগুলো ভালো হয়েছে। সবসময় স্টুডেন্টদেরকে বললাম হতাশ হবে না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো সেই ভরসা রেখে স্টুডেন্ট কিন্তু এবার আমাদের অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে। তো আশা রাখি আপনারাও পাবেন। তো সেখান থেকে দেখেন নাউন, তো নাউন হচ্ছে দেখেন নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার, শুধু কিন্তু বলা যাবে না। নাউন হচ্ছে প্রধানত, যদি বলে আপনাকে যে যে মেইন নাউন কয়টি বা মূলত নাউন কয়টি, মূলত যদি বলে বা প্রধানত যদি শব্দটা দিয়ে বলে, তো আপনি সেই ক্ষেত্রে বলবেন যে বা সাধারণ নাম দিয়ে যদি বলে, তো নাউন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে যে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা হচ্ছে কনক্রিট নাউন। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হচ্ছে কনক্রিট নাউন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনটা একটু আলোচনা করি। যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে যে নাউন ধরা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। ঠিক আছে, যে নাউন ধরা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। আচ্ছা, এমন কি হতে পারে? এখন এই অনুভবটা করব কি দিয়ে? আমরা যে বাংলায় পড়ছি না বাকযন্ত্র, যে আপনার পঞ্চ ইন্দ্রিয়, যেটা আর কি পঞ্চ ইন্দ্রিয় বলতে কাকে বোঝানো হয়? চোখ, নাক, কান, মুখ আর হচ্ছে হৃদয়। এই পাঁচটা জিনিস দিয়ে আমরা যেগুলো অনুভব করতে পারবো, যেগুলো আমরা ধরতে পারবো না, ছুঁইতে পারবো না, যেটা শুধু অনুভব করতে পারবো, সেটাকে বলা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আপনার এই কিছুটা অ্যাবস্ট্রাক্ট এবং অ্যাডজেক্টিভের সাথে কিন্তু মিলে যায়, তো সেখান থেকে একটু খেয়াল রাখতে হবে যে অ্যাডজেক্টিভ তো ধরা ছোঁয়া যায় না, তো মাঝে মাঝে হচ্ছে অ্যাডজেক্টিভের কিছু চিহ্ন আছে যেটা অ্যাডজেক্টিভের সাথে থাকে। আজকের ক্লাসে লেকচার দ্বিতীয়তে আসবে। তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে যেটা না ধরা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। অনুভব করবেন, ফিল করবেন আপনি সবসময়, যেমন হ্যাপিনেসটা এটা ফিল করে মানুষ। তারপর হচ্ছে আপনার যে ব্রোকেন জিনিসটা, তো এই জিনিসটা মানুষ ফিল করে। পরজেস জিনিসটা ফিল করে। তারপর হচ্ছে আপনার বিউটিফুল জিনিসটা ফিল করে, এটা কখনো ধরা ছোঁয়া যায় না। তারপর কষ্ট জিনিসটা, পেইন পেইন জিনিসটা মানুষ ফিল করে, অনুভব করে, তো কখনো ধরা ছোঁয়া যায় না। এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো সতর্ক থাকতে হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কিন্তু অবশ্যই একটা প্রশ্ন আসে, কমন, মাস্ট বি। আরটা যদি বলি যে কনক্রিট নাউন, তো কনক্রিট নাউন হচ্ছে যে নাউন ভেঙে চুরে গঠন করা হয়। তো সেক্ষেত্রে এই কনক্রিট নাউন হচ্ছে আবার চার প্রকার। তো কনক্রিট নাউন চার প্রকার কি কি? এক নম্বরে হচ্ছে প্রপার নাউন, দুই নম্বরে হচ্ছে কমন নাউন, তিন নম্বরে হচ্ছে কালেকটিভ নাউন, চার নম্বরে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো এই চারটা নাউন একটু সংক্ষেপে বলি। তো তোমাদেরকে প্রপার নাউন এবং কমন নাউনটা একটু একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে একটু বুঝাই দিই। যে ওইদিন আমি জিজ্ঞেস করছিলাম যে কলেজ, তারপর হচ্ছে বাজার, রেস্টুরেন্ট, তার বাজার, রেস্টুরেন্ট, স্কুল, হসপিটাল। তো এইগুলা শুধু যে আমাদের বাগেরহাটে আছে এমনটা না, এটা আপনারা যে যেখান থেকে ক্লাস করতেছেন তাদের সবার ওখানে আছে। কি আছে কিনা একটু অ্যান্সার করবেন, আছে কিনা? জি জি স্যার স্যার আছে। আছে। হ্যাঁ হ্যাঁ আছে। তো বলতেছিলাম এই যে বলতেছেন যেটা কমন, আপনাদের ওখানেও আছে, আমাদের এখানেও আছে, এটা হচ্ছে কমন নাউন। আর যদি আমি এখন স্পেশালি করে বলি যে আমাদের বাগের একটা কলেজ আছে, সেটার নাম হচ্ছে পিসি কলেজ। তো আমি যদি বলি পিসি প্রপার কলেজ, নাউন। তো আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে, দা বেলিফ রেস্টুরেন্ট, যদি বলি সেটা। প্রপার আমাদের নাউন। এখানে একটা হসপিটাল আছে, সেটার নাম আছে হচ্ছে আপনার কি যেন আছে, ও ল্যাবেইর আছে। তো প্রপার নাউন। ল্যাবেইরটা অনেক জায়গায় আছে, কমন আছে, তবে শাখা আর কি। তো কথা হচ্ছে প্রপার নাউন। এই যদি স্পেশালি করে বলা হয় বা যদি কাউকে আইডেন্টিফাই করে একটা নির্দেশ নির্দেশ দিয়ে নির্দিষ্ট কোনো কিছু বলা হয়, তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন। বুঝতে পারছেন তো? জি তো স্যার। ধরে নেবেন, হ্যাঁ ধরে নেবেন এই কমন নাউন থেকে আপনার একটা প্রশ্ন মাস্ট বি থাকবে। কমন নাউন থেকে একটা প্রশ্ন থাকে, কমন অথবা প্রপার, এখান থেকে আইডেন্টিফাই করাটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। তো এই কমন এবং প্রপার থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে। এবং এই কালেকটিভ এবং ম্যাটেরিয়ালটা অত জরুরি না, কারণ এটা আমরা সবাই চিনি। তারপর একটু বলতেছি যে কালেকটিভ মানে কি। কালেকটিভ মানে হচ্ছে সমষ্টিবাচক সমষ্টি। বিশেষ্য। সমষ্টি, হ্যাঁ সমষ্টি। সমষ্টি বুঝাবে। এখন এই সমষ্টি তো কখনো একজন আর দুইজনকে নিয়ে হয় না। অ্যাটলিস্ট আপনার পাঁচ সাতজন মানুষ বা লাগে, বা পাঁচ সাতটা জিনিস একটা জায়গায় লাগে, তো তাহলে না হবে হচ্ছে আপনার কালেকটিভ হবে। তো সেক্ষেত্রে দেখেন এই কালেকটিভ নাউনটা হচ্ছে যে সমষ্টিবাচক। আচ্ছা, যদি রাস্তার থেকে একটা লোক পুলিশের জামা পরে হেঁটে যাচ্ছে, আমরা বলি এই দেখ দেখ একটা পুলিশ যাচ্ছে। আচ্ছা, আসলে তো লোকটার নাম পুলিশ না রে ভাই, উনি তো একটা কয়েকটা মানে গোষ্ঠী বা কয়েক হাজার মানুষ নিয়ে একটা জনবল তৈরি হয়েছে, তাকে আমরা নাম দিয়েছি পুলিশ। তো আমরা বলি না দেখ দে ওখানে একটা মানে কি সভা হইতেছে, সভা। আচ্ছা, সভা তো আর এক দুইজনকে নিয়ে হয় না, ওখানে তো কিছু সংখ্যক মানুষকে নিয়ে একটা সভা হইতেছে। কমিটি, তারপর হচ্ছে গভর্নমেন্ট, তারপর ক্যাটেল, নেভি, আর্মি, পুলিশ। তো এইগুলো হচ্ছে কি সব কালেকটিভ নাউন, কারণ এগুলো সব ফ্লোর। সমষ্টি। হ্যাঁ, এক দুজনকে নিয়ে হয় না। এবার আছে ম্যাটেরিয়াল নাউন। দেখেন ম্যাটেরিয়াল নাউনটা আমি বলবো যে নাউন গণনা করা হয় না, যায় না কিন্তু বলি নাই, গণনা করা হয় না, বাট পরিমাপ করা হয়। তো এরকম কি আছে যে ম্যাটেরিয়াল নাউন, যেগুলো দেখেন চিনি, মিল। তারপর হচ্ছে চাল, তারপর হচ্ছে মিল। ডাল, এগুলো কি
গণনা করা যায় কিন্তু আমরা গণনা করি না, আমরা কি এগুলো পরিমাণ করে আনি, পরিমাপ করে আনি। তো পরিমাপ করে আনি, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল জিনিস, তো ম্যাটেরিয়াল নাউন। তো আপনার কালেকটিভ এবং ম্যাটেরিয়াল নাউনটা তেমন জরুরি না, তবে প্রপার এবং কমন এই দুইটা নাউন কিন্তু আপনার অতি জরুরি। এখান থেকে আপনার অবশ্যই মাস্ট বি প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো সেখান থেকে আসি একটু প্রোনাউনে। আচ্ছা, প্রোনাউন জিনিসটা কি? প্রোনাউনটা হচ্ছে আমরা নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বা যে ওয়ার্ড বা শব্দ ব্যবহার করি তাকে প্রোনাউন বলে। এখন এই প্রোনাউনের ভিতর আবার শ্রেণী বিভাগ রয়েছে। প্রোনাউন হচ্ছে আবার 8 প্রকার। তো ওই 8 প্রকারের ভিতর থেকে আমাদেরকে সকল প্রোনাউন জানার কোনো প্রয়োজন নাই। এই জন্য দেখেন, আমি এই যে আমরা স্ক্রিনে দেখা যাচ্ছে যে প্রোনাউনের দেখেন বলতেছি কিছু প্রোনাউন গুলো হচ্ছে যে আই, উই, হি, সি, দে, এগুলো দেখেন 8 প্রকারের ভিতর থেকে যে প্রকার, আমার এখন আর প্রকার জানার দরকার নেই। আমার এখন আর ইন্টারে নার্সিং অ্যাডমিশনে প্রশ্ন করবে না যে প্রোনাউন কয় প্রকার বা প্রোনাউন কাকে বলে, এটা আমাকে এখন আর প্রশ্ন করবে না। আপনাকে বলবে একটা ওয়ার্ড দিয়ে, তার নিচে দাগ দিয়ে বলবে যে এটার প্রোনাউন কি হবে বা এটার পরিবর্তে কি প্রোনাউন বসতে পারে। যেমন দেখেন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে দেখেন, আপনাদের উদাহরণটা আসতে পারে এইভাবে যে সুমন ইজ এ গুড স্টুডেন্ট। তো এখানে এই সুমনের নিচে হাইলাইট করে বলতে পারে যে সুমনের পরিবর্তে সঠিক প্রোনাউনটি কি বসবে, এমন করে আপনাদের প্রশ্নগুলো আসবে। যে সুমনের নিচে দাগ দিয়ে বলবে তো অবশ্যই সুমন ছেলে, তো সেক্ষেত্রে হি আসবে। তো এভাবে করে আপনাদের প্রোনাউন গুলো আসবে। তো প্রোনাউন গুলো আসলে আমরা নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করব, নাউনের পরিবর্তে। তো বলতেছে দেখেন এই আই, উই, হি, সি, দে, তারপর হচ্ছে মাই, আওয়ার্স, তারপর হিজ, হার। তো কখনো আমরা পসেসিভ প্রোনাউন, কখনো পসেসিভ অ্যাডজেক্টিভ বা সাবজেক্টিভ অবজেক্টিভ, এটা হচ্ছে যে যেখানে থাকবে। যদি আমার সাবজেক্টের জায়গায় থাকে তো আই, উই, সি, দে এগুলো বসাতে পারবো। যদি আমার অবজেক্টের জায়গায় প্রোনাউন চাই তো সেক্ষেত্রে আমি হিজ, হার, হার্স এইগুলো বসাতে পারবো। যদি আমার পসেসিভের জায়গায় চাই তো সেক্ষেত্রে মাই সেলফ, আওয়ার সেলফ, হিম সেলফ এগুলো বসাতে পারবো। তো এগুলোর থেকে আপনাদের বেশি প্রশ্ন করে না, সাবজেক্টিভ আর অবজেক্টিভটা থেকে বেশি প্রশ্ন করে। আই, উই, হি, সি, দে বা হিজ, হার, হার্স বা এইগুলোর থেকে প্রশ্ন করে। তো আমরা অবশ্যই জানি যে আই এর হচ্ছে 3টা ফর্ম, যে আই, মি, মাই। আর যদি অ্যাডজেক্টিভ চাই তো মাই, মাইন। তো উই এর আছে উই, আছে আওয়ার। হির আছে হি, হিম, হিজ। শির আছে শি, হার, হার। দে আছে দে, দেম, দেয়ার। ইউর আছে ইউ, ইউর। তো এইগুলোর থেকে আমাদের বেশি প্রশ্ন করে যে সাবজেক্টের আর অবজেক্টের জায়গাটায় অনেক সময় মিসিং করে দেয়, বা সাবজেক্ট বা অবজেক্টের জায়গাটা অনেক সময় কি করে আন্ডারলাইন করে দেয়। এগুলোকে আমাদের প্রোনাউন বলতে বলে। আচ্ছা, আর দেখেন এখানে আমার স্ক্রিনে ডান সাইডে কিছু ওয়ার্ড দেখা যাচ্ছে যে ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এটা আমি গ্রুপে একটা স্ক্রিনশট দিয়ে দিছিলাম যে ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচটা কি। যে আমরা আমাদের ইন্টারে ছিল, টপিক ছিল, যেহেতু যারা সেকেন্ড টাইম বা থার্ড টাইমার আছেন তারা পেয়েছেন, এই ফার্স্ট টাইমরা পান নাই, কারণ আপনাদের সাফিক্স প্রিফিক্সটা ছিল না, শর্ট সিলেবাসে সাফিক্স প্রিফিক্স নাই। তো সেখানে কিছুটা সাফিক্স প্রিফিক্সের মতোই আর কি, যে ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ। তবে আপনি একটা শিওর থাকেন, 100% শিওর থাকেন যে এই ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ থেকে আপনাকে একটা বা দুইটা কোশ্চেন করবে। একটা কোশ্চেন করবে একদম 100 আর যদি দুইটা করে তো ভাগ্য ভালো আর কি। তো ট্রান্সফরমেশন থেকে আপনাকে একটা প্রশ্ন করবেই করবে। তো সেখানে বলছিলাম আপনাদেরকে যে কেমন প্রশ্ন করতে পারে। আচ্ছা, প্রশ্নটা আপনার ঘুরে ফিরে চলে আসবে নাউনে, কিন্তু হতে পারে সেটা ভার্ব, হতে পারে সেটা অ্যাডজেক্টিভ, হতে পারে সেটা অ্যাডভার্ব। মানে আপনাকে ভার্বও দিতে পারে, অ্যাডজেক্টিভও দিতে পারে, আবার অ্যাডভার্বও দিতে পারে, কিন্তু আপনাকে হচ্ছে সেটাকে ট্রান্সফরমেশন করে সেটাকে নাউনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো নাউনে নিয়ে আসতে হবে, কারণ অনেক সময় হচ্ছে ভার্ব আর নাউনটাই বেশি চায়, আর অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বে বেশি দেওয়া থাকে। যদি মনে করেন নাউন আছে, দেখেন নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তেমন ইউজ করা হয় না। নাউন আর ভার্ব হয়, ভার্ব দিলে ভার্ব থাকলে নাউন চায়, আর নাউন চাইলে নাউন থাকলে ভার্ব চায়। যেমন যদি মনে করেন ইনেবল দেওয়া থাকে তো বলে যে ইনেবল এর নাউন ফর্মটা কি, তাহলে অ্যাবিলিটি। আবার যদি মনে করেন নাউন দেওয়া থাকে যে অ্যাবসেন্স, তাহলে এর ভার্বটা কি, তাহলে অ্যাবসেন্ট। হ্যাঁ, তো ওখানে কিছু কিছু একদম সামঞ্জস্যপূর্ণ ওয়ার্ড দেওয়া থাকে, যার কারণে আমরা কনফিউশন বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে এখন বলতে পারেন যে স্যার তাহলে আমরা কি এগুলো এখন গাদি গাদি মুখস্থ করব? না, কোনো মুখস্থ করতে হবে না। দেখেন আমার স্ক্রিনে যে ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে, ওয়ার্ডগুলোর শেষে দেখেন ভার্বটা আমরা খুব সহজে অ্যানালাইসিস করতে পারবো যদি নাউনটা আইডেন্টিফাই করতে পারি। তো দেখেন নাউনের শেষে যদি আমরা নাউনের শেষে যদি দেখেন আইটিওয়াই বা ইএনসি বা এএনসি বা টিআইওএন বা আইটিওয়াই, এরকম করে মেন্ট, ডোম, তারপর হচ্ছে
এই যে তারপর আইএস, তারপর হচ্ছে টিওয়াই, এরকম কিছু কিছু ওয়ার্ড দেখেন এখানে দেওয়া আছে ওয়ার্ডের শেষে, এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট এইগুলো মনে করতে হবে যে আমার যদি ভার্ব থাকে তো ভার্বের সাথে আমি মেন যুক্ত করলে আমার নাউন হয়, এইটার সাথে এটা মেন যুক্ত করলে, এটার সাথে এটা ইয়ার যুক্ত করলে, এটার সাথে এটা টিআইওএন যুক্ত করলে আমার নাউন হয়। আবার এটার এই টিআইওএন বা এএনসি বা এমইএনটি মেন বা ডম এইগুলা কেটে দিলে আমার ভার্ব হয়ে যায়। তো জাস্ট এতটুকু একটু পড়ে মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই, মুখস্থ রাখতে বলি না, এটা চর্চা চর্চা দুই একবার একটু পড়লে দেখবেন যে হ্যাঁ আমি দেখেন অ্যাডমিশন আছে, তো অ্যাডমিশনের এসআইওএন বা ডবল এসআইওএন কেটে দিলে আমার সেখানে একটা টি দিলে আমার এটা ভার্ব হয়ে যাচ্ছে। আবার টিটার ওখানে আই দিয়ে ডবল এসআইওএন দিলে আমার সেটা নাউন হয়ে যাচ্ছে। তো এরকম করে কিছু মনে রাখলে হচ্ছে আপনার ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচটা খুব সহজেই আমরা পারবো। আর আমি এখন আবারও বলি 100 শিওর থাকেন যে ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ থেকে একটা প্রশ্ন আপনাদের থাকবে। তো এটা ছিল ফার্স্ট ক্লাসের ফার্স্ট লেকচারের আপনার সামারি ছিল, আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোনো সমস্যা থাকলে বলেন, সেকেন্ড লেকচারে যাবো আমরা। না স্যার, সমস্যা নাই, আপনি যাইতে পারেন। আচ্ছা, বুঝতে পারছেন তো সবাই? যে ক্লাসটা মিসিং করছিলেন কে, সে বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। সমস্যা আছে কোনো? না স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন বলতে পারেন যে স্যার তাহলে ফার্স্ট লেকচারে আমাদের এক্সামটা কই, আজকে এক্সামটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব, এক্সামটা কিভাবে নিব, মানে দুইটা ওয়ে আছে, তো কোন ওয়েতে আপনারা দিবেন ক্লাস শেষে একটু আলোচনা করব, ডিসকাস করব, তারপর হচ্ছে আপনাদের এক্সামটা নিব। তো ফার্স্ট ক্লাসের পরে আমরা এখন সেকেন্ড ক্লাসে একটু যাই। তো দেখেন আজকে হচ্ছে লেকচার সেকেন্ড। দেখেন লেকচার 2 সেকেন্ড, ঠিক আছে। দেখেন এই সেকেন্ড লেকচারে হচ্ছে আমরা আজকে দ্বিতীয় লেকচার, তো ওই পার্টস অফ স্পিচটাকে আমরা এই লেকচারে শেষ করব। তো পার্টস অফ স্পিচের যেহেতু আমরা নাউন প্রোনাউন পড়ছি, এখন হচ্ছে এই লেকচারে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন এবং ইন্টারজেকশন নিয়ে আলোচনা করব। তো দেখেন বলতে পারেন যে স্যার তাহলে ভার্ব কই গেল। আচ্ছা, ভার্ব আর প্রিপোজিশনের ব্যবহারটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। ভার্বের ক্লাসও একটা মানে হচ্ছে এই ভার্বের জন্য, শুধু ভার্বের জন্য একটা ক্লাস নেওয়া লাগবে এবং প্রিপোজিশনের জন্য আলাদা একটা ক্লাস নেওয়া লাগবে। যার কারণে লেকচার 2 তে হচ্ছে আপনাদেরকে ওইটা হচ্ছে একটা একটু ভার্বটাও একটু লং ক্লাস, তো আর প্রিপোজিশনটাও একটু লং ক্লাস, যার কারণে আমরা লেকচার 2 তে আপনাদের ওই দুইটা টপিকস রাখি না, ওই দুইটার জন্য আলাদা একটা টপিকস রাখছি, মানে লেকচার রাখছি। আর এই ক্লাসটা হচ্ছে আপনাদের লেকচার 2 তে রাখছি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন এবং ইন্টারজেকশন। আচ্ছা দেখেন নিচে আছে সিনোনিম এবং অ্যান্টোনিম। আচ্ছা এই জায়গাটা থেকে একটু ক্লিয়ার করি আপনাদেরকে যে এই সিনোনিম এবং অ্যান্টোনিমটা কেন। আচ্ছা, আমাদের এই অ্যাডমিশন জার্নিতে আমাদের একটু মুখস্থ পার্ট আছে। মুখস্থ পার্ট বলতে যে পার্টটা আমাদের একদমই অজানা, অজানা পার্টটা হচ্ছে কি যে আমাদের এই ইন্টারে যারা আমরা ফার্স্ট টাইমার আছি বা সেকেন্ড টাইমার আছে, হ্যাঁ হ্যাঁ সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমার যারা আছে, আমাদের ইন্টারে 3টে টপিকস মিসিং ছিল। তো সেই 3টে টপিকস মিসিং এর ভিতর একটা ছিল হচ্ছে সাফিক্স প্রিফিক্স, আর একটা ছিল হচ্ছে প্রোনাউন রেফারেন্স ছিল, আর একটা হচ্ছে মিসিং করছি আমরা ওখানে একটা টপিকস মিসিং ছিল আর্টিকেল, সরি হ্যাঁ আর্টিকেলটা। তো ওই 3টে টপিকসও আপনার এই এডমিশন জার্নিতে দরকার হবে। আর একটু বলছি মুখস্থ পার্ট যেটা, সেটা হচ্ছে ফ্রেজ, ক্লোজ অ্যান্ড ফ্রেজ। কিছু ক্লোজ এবং ফ্রেজ আছে যেগুলো হচ্ছে আমাদের, যেমন হচ্ছে আপনার এট দ্য টপ অফ, এটা হচ্ছে একটা ফ্রেজ। তো এই এট দ্য টপ অফ মিলে একটা অর্থ হয় শীর্ষে, হ্যাঁ এরকম কিছু ওয়ার্ড আছে, এগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম আছে, আমাকে একটা ওয়ার্ড দিবে, তার সিনোনিম কি সমার্থক শব্দ চাইতে পারে, অ্যান্টোনিম মানে হচ্ছে আপনার বিপরীত শব্দ চাইতে পারে। তো এরকম কিছু ওয়ার্ড আছে। তারপরে কিছু আছে ফ্রেজ আছে কিছু, তারপরে হচ্ছে আইডমিক ফ্রেজ আছে কিছু, তারপর হচ্ছে আপনার ইংলিশ লিটারেচার আছে একটু। তো এই টপিকস গুলো হচ্ছে আমাদের কাছে একটু নতুন। তো এই যে নতুন টপিকস গুলো আছে, এইগুলো হচ্ছে আমাদের একটু মুখস্থ করতে হবে। মুখস্থ বলতে যে একটু প্রতিদিন চর্চা, যে পড়ার আগে আমি 5টা পড়া শুরু করলাম, আবার পড়া শেষে 5টা পড়ে আমি পড়াটা শেষ করলাম। তো এরকম যদি প্রতিদিন আপনি একটু আপনার চর্চায় 2-3টা ক্লাস মানে 2-3টা মানে 5টা করে রাখেন, তো দেখা যাচ্ছে এগুলো হয়ে যাবে। এই জন্য আর এই সিনোনিম অ্যান্টোনিম গুলো অবশ্যই আপনাদের ইংরেজি যে বোর্ড বইটা ছিল ইন্টারে,
তো সেই বোর্ড বই থেকে সিনোনিম অ্যান্টোনিম গুলো নেওয়া হয়। তো এটা হচ্ছে প্রতিদিন মুখস্থ পাঠ এক একটা লেকচারের সাথে জুড়ে দিছি, যেন আপনাদের কষ্ট না হয়, একসাথে যেন মুখস্থ পাঠটা যেন চাপ না এসে পড়ে। তো সেজন্য প্রতিদিন লেকচারের সাথে এক একটা করে মুখস্থ পাঠ যুক্ত করে দিছি। তো এই জন্য সিনোনিম অ্যান্টোনিমটা এটা একটু ক্লিয়ার করলাম। তো দেখেন প্রথমে আমরা এখন পড়বো অ্যাডজেক্টিভের ক্লাস। আচ্ছা, অ্যাডজেক্টিভ মানে আমাদের কাছে এখন পর্যন্ত যে সংজ্ঞাটা খুবই জনপ্রিয় বা বিরল বহুল, সেটা হচ্ছে যে যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। আচ্ছা, দোষ আর গুণটা আমরা ভালো করে জানি, সংখ্যাটাও মোটামুটি চিনি। আচ্ছা, পরিমাণ আর অবস্থা। আচ্ছা, অবস্থাটা সম্পর্কে আমাদের কারো জানা আছে? অবস্থা জিনিসটা কি, বা এটাতে একটা উদাহরণ কেউ বলতে পারবেন? অবস্থা দিয়া অ্যাডজেক্টিভ হতে হবে এবং সেটা অবস্থা বর্ণনা করবে। একটু জানা থাকলে কেউ রেসপন্স করবেন, কারো একটু জানা থাকলে রেসপন্স করবেন, যে অ্যাডজেক্টিভ দিয়ে অবস্থা বর্ণনা করে একটা উদাহরণ। বাংলায় হোক, পারবো না সমস্যা নেই, স্যার। ইংরেজি না পারলে বাংলায় বলেন। দোষ গুণটা আমরা ভালোভাবেই চিনি, বা সংখ্যাটাও চিনি, পরিমাণটাও কিছু বুঝি, যেহেতু আমরা ম্যাটেরিয়াল নাউনটা করছি এই জন্য পরিমাণটাও বুঝবো। অবস্থাটা বুঝি কিনা? না স্যার। আচ্ছা, অবস্থা না বুঝলে দেখেন, তো বলতেছে যে এই অ্যাডজেক্টিভের যে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, এই যে বলতেছে না, এখন এই অ্যাডজেক্টিভ এক একটা ভাগ করে দিয়েছে। অ্যাডজেক্টিভ আবার 4 ভাগে বিভক্ত। অ্যাডজেক্টিভ প্রকার আছে 8 প্রকার, তো সেখান থেকে 8 প্রকার আমাদের লাগবে না, মাত্র আমাদের 4 প্রকার অ্যাডজেক্টিভ শিখলে হয়ে যাবে। তো অ্যাডজেক্টিভ 4 প্রকার কি? যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, আর অ্যাডজেক্টিভ অফ নিউমেরিক। তো এই তিনটে দেখেন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, আপনার সকল অ্যাডজেক্টিভ প্রকারে দেখা যাচ্ছে। তো টাইপ অফ অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ হচ্ছে আপনার 8 প্রকারে আছে, কেউ কেউ 6 প্রকার বলে, কেউ 3 প্রকার বলে, এটা নিয়ে একটা মতভেদ আছে। তো সেখান থেকে আমাদের অত প্রকার লাগবে না, আমরা শুধু কোয়ান্টিটি, কোয়ালিটি আর নিউমেরিক এই তিনটে যদি শিখতে পারি তো তাতেই আমাদের যথেষ্ট এই অ্যাডমিশন জার্নির জন্য। তো দেখেন এখন অ্যাডজেক্টিভ কি? কোনো যে ওয়ার্ড দ্বারা কোন নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা বোঝানো হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। তো এখন এখানে অ্যাডজেক্টিভ যদি নাউনের মতো, একটু খেয়াল করবেন প্রশ্নটা কোথা থেকে আসে আমি কিন্তু বলে দেবো আপনাদের। তো অ্যাডজেক্টিভের ভিতর আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আর অ্যাডজেক্টিভ অফ নিউমেরিক। তো সেখান থেকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা কি? কোয়ালিটি, আচ্ছা দেখেন কোয়ালিটি শব্দটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। হ্যাঁ, আমরা যে কোনো একটা পণ্য কিনতে গেলে খেয়াল করি যে, বা কেউ থাকলে বলে স্যার কিছু বলতেছেন, রায় স্যার কি কিছু বলতেছেন? আচ্ছা দেখেন, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যেটা হচ্ছে কি, যে গুণগত মান আর কি। তো আমরা বলি না যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন দোষ, গুণ বোঝায়। তো এই যে গুণটা, এই গুণ, গুণ ভালো কিনা খারাপ, দোষ আর গুণ যদি একসাথে বলি কোয়ালিটি, তো সেটা ভালো হতে পারে, সেটা খারাপও হতে পারে। দোষ গুণটাকে এখন এই যে অ্যাডজেক্টিভ ভিতর কিন্তু একসাথে যে সংখ্যাটা বলছে দোষ, গুণ, সংখ্যা, অবস্থা বোঝায়, তো সেটাকে একটু ভেঙে 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 আলোচনা করতেছে, কারণ এটার ভিতরেও তো আবার একটু বিষয় আছে। তো কোয়ালিটিটা কি? দোষ আর গুণ। আচ্ছা, দোষ গুণ আমরা দোষ গুণ না বলে এক কথায় বলি যে ভালো অথবা খারাপ, হয় এটা ভালো না খারাপ, ভালো নয় খারাপ। তো সেক্ষেত্রে এই ভালোর কিছু ওয়ার্ড আছে এবং খারাপেরও কিছু ওয়ার্ড আছে। তো এই গুণ বলতে ভালো বুঝাবে না, ভালো বুঝাবে, আর দোষ বলতে খারাপ বুঝাবে। হ্যাঁ, এখন দোষ বলতে যে আমরা কিছু মানুষের যে একদম দোষ, মানে মানুষ বা পণ্যের বা যে কোনো বিষয়ে যে দোষ খুঁজে বের করবে এমনটা না। আর গুণ বলতে যে গুণ যে তার যে নৈতিকতা আছে এটা যে গুণ বলবো, এটাও এমনটা না। তো এখানে আমরা বলবো হচ্ছে যে ভালো আর খারাপ। তো ভালো কিছু ওয়ার্ড আছে, যেমন হচ্ছে আপনার গুড দ্বারা ভালো বোঝায়, ব্যাড দ্বারা খারাপ বোঝায়। তারপর হচ্ছে বেটার আছে, তারপর ভালোর যদি বলি যে কমফোর্টেবল আছে, অ্যামাজিং আছে, এনজয় আছে, হ্যাঁ এগুলো সব ভালো। আর খারাপে যদি বলি কিউরিয়াস আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ইমমর্টাল আছে। তো এইগুলো আছে সব খারাপ। তো এই কিছু কিছু ওয়ার্ড দিয়ে আপনাকে বলবে যে নিচে এই যে ইমমর্টাল শব্দটা কি, এটা কি নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ, এভাবে করে আপনাকে বলবে। যেমন দেখেন এই নিচে একটা উদাহরণ দেখা যাচ্ছে যে হি ইজ এ গুড বয়, বলছে হ্যাট দ্য ওয়ার্ল্ড, গুড ইজ এ কি, গুড ইজ এ অ্যাডজেক্টিভ। এখন যদি আপনাকে আরো যদি একটু পোস্ট করা হয়তো যে গুড অ্যাডজেক্টিভের যদি এখানে অ্যাডজেক্টিভ না লেখা থাকা থাকতো যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নিউমেরিক, অ্যাডজেক্টিভ অফ অবজেক্ট, তো এরকম যদি থাকতো তো সেক্ষেত্রে আমরা কি করতাম, অবশ্যই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা ই করতাম। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আচ্ছা, এখন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিটা কি? আচ্ছা, আমরা এটি পড়বে যে ম্যাটেরিয়াল নাউনটা জেনে আসছি।
তো সেই ম্যাটেরিয়াল নাউনটাই হচ্ছে এখানে কোয়ান্টিটি, অর্থাৎ পরিমাণ বুঝাবে। যদি আমরা কখনো বলি না, ম্যাটেরিয়াল নাউনটা বলছিলাম যে সুগার, তারপর হচ্ছে আপনার অয়েল, তারপর হচ্ছে ওয়াটার, তারপরে আয়রন, মিল্ক। হ্যাঁ মিল্ক, তারপর হচ্ছে গোল্ড। হ্যাঁ, এই যে ওয়ার্ড গুলো রয়েছে এই ওয়ার্ড গুলো কিন্তু আমরা সবসময় পরিমাপ করি। এখন এই পরিমাপ করলেও তো এর একটা লিমিট আছে, এমন না যে আনলিমিটেড কিছু নাই, এগুলো কি একটা লিমিট আছে। যেমন হচ্ছে আপনার হতে পারে যদি সুগার বলেন 1/2 কেজি, 1 কেজি, 2 কেজি, 3 কেজি। হ্যাঁ, তারপর অয়েল যেমন আছে এটা লিটার আছে, ওয়াটারের লিটার আছে। হ্যাঁ, তো আয়রনের হচ্ছে আপনার কেজি আছে। তো এই যে কেজি, লিটার বা পাউন্ড বা লিটারে আমরা প্রকাশ করি, তো এইগুলো হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা কোয়ান্টিটি। তো এখান থেকে বেশি প্রশ্ন আপনাকে করবে না, কারণ করলে আমরা এই জায়গাটা খুব ইজিলি ধরতে পারি। তো এই জন্য স্যাররা একটু আমাদেরকে প্রশ্নটা করে। আচ্ছা দেখেন, অ্যাডজেক্টিভ অফ নিউমেরিক থেকে আমাদের প্রশ্নটা করে। আচ্ছা, আপনাদেরকে যদি একটু জিজ্ঞাসা করি, আপনারা তো সেই ক্লাস 1 থেকে এই পর্যন্ত পড়ে আসছেন, ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ে আসছেন। তো আমাদের দেখেন প্রত্যেকটা ইংরেজি লেসন শুরুর আগে লেখা আছে ইউনিট 1 লেখা আছে। কি লেখা আছে? ইউনিট 1। আচ্ছা, ওইটা যদি আমি 1 ইউনিট বলি তাহলে হবে না? হবে। কিভাবে হবে? আমরা যদি ওখানে লেখা আছে ইউনিট 1 আর আমরা যদি বলি অন ইউনিট, আচ্ছা তাহলে কি স্যাররা কি ভুল করছে নাকি আমরা ভুল করতেছি? আচ্ছা, এটার একটু উদাহরণটা দিই। তো সেটা হচ্ছে দেখেন, এই নিউমেরিক অ্যাডজেক্টিভ অর্থাৎ হচ্ছে নাম্বারিক অ্যাডজেক্টিভ কোনটা? তো এই নাম্বারিক অ্যাডজেক্টিভ, এই নাম্বারকে আবার আপনারা দেখেন 3 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার আর হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার। তো আমাদের এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন করবে, এই অ্যাডজেক্টিভের ভিতর থেকে প্রশ্ন করার জায়গা হচ্ছে নাম্বার। এই জায়গাটা আমরা অনেকেই জানি না, নাম্বারের ডেফিনেশনটা জানি না যে নিউমেরিক অ্যাডজেক্টিভ কোনটা। যে নিউমেরিক অ্যাডজেক্টিভ 3 ভাগে বিভক্ত, সেটা হচ্ছে কার্ডিনাল আর হচ্ছে অর্ডিনাল আর হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। আচ্ছা, কার্ডিনাল নাম্বার হচ্ছে আমরা যেটা বলি 1 2 3 4 5 6 7 8, এটা ONE 1, TW 2, THRW 3, FOUR 4, FIB 5। তো এইগুলো হচ্ছে আমরা কার্ডিনাল নাম্বার। আর হচ্ছে অর্ডিনাল নাম্বার কি? আমরা বলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এইভাবে করে যেটা বলি সেটা অর্ডিনাল। আর মাল্টিপ্লিকেটিভ নাম্বার হচ্ছে সিঙ্গেল, ডাবল, এগুলো হচ্ছে আমরা মাল্টিপ্লিকেটিভ। তো আপনার এখান থেকে প্রশ্নটা আসে কার্ডিনাল আর অর্ডিনাল থেকে আসে, আমরা এটা গুলাই ফেলি যে কার্ডিনাল কোনটা আর অর্ডিনাল কোনটা। তো কথা হচ্ছে এই 1 2 3 এগুলো ONE 1, TW 2 এগুলো হচ্ছে কার্ডিনাল, আর ফার্স্ট, সেকেন্ড এগুলো হচ্ছে অর্ডিনাল। তো এটা যেন আমাদের মাথায় থাকে। অবশ্যই প্রশ্ন কিন্তু যদি আপনাকে অ্যাডজেক্টিভ থেকে পড়তেই হয় তো এই কার্ডিনাল আর অর্ডিনাল থেকে প্রশ্ন করবে, কারণ ওই দোষ গুণ আর ভালো খারাপ এটা আমরা সবাই আইডেন্টিফাই করতে পারি মোটামুটি, এই ওয়ার্ডগুলোর সাথে আমাদের পরিচিত আছে সবার। তো এই নাম্বার থেকে প্রশ্ন করলে কার্ডিনাল আর অর্ডিনাল থেকে করে। তো এই জায়গাটা খেয়াল রাখবেন, 1 2 3 এগুলো হচ্ছে আপনার যে বানান করে আর কি, ONE 1, TW 2 এটা হচ্ছে কার্ডিনাল, আর অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, এগুলো হচ্ছে অর্ডিনাল। আমাদের এখান থেকে বেশি প্রশ্নটা করে। তো যেটা বলতেছিলাম যে ইউনিট 1 লেখে তো 1 ইউনিট লেখা যায় না, না কখনো কার্ডিনাল নাম্বার শুরুতে বসে না। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন, কার্ডিনাল নাম্বার শুরুতে বসে না, এজন্য 1 ইউনিট দেওয়া নেই। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ছিল এখানে হচ্ছে অ্যাডভার্ব। দেখেন অ্যাডভার্ব, আচ্ছা অ্যাডভার্ব অর্থাৎ অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা ভার্ব বা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের বিশেষ অর্থ বহন করে। অর্থাৎ আমি বলি একটু যে অত কিছু বুঝি না, অ্যাডভার্ব অর্থাৎ সোজা শিখবো, যেমন নাউন শিখছি দুই চোখে যা দেখা যায় নাউন, এখন অ্যাডভার্ব শিখবো, সে অ্যাডভার্বটা 2 ভাবে করা যায়। আমাদের তো দিবে যে ওয়ার্ডের নিচে দাগ দিয়ে বলবে এটা কি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ না কি, এটা তো বলবে। তো আমরা সেক্ষেত্রে ডেফিনেশনটা করার ক্ষেত্রে অ্যাডভার্বটা চিনবে এইভাবে, যে আমি বলি যে অ্যাডভার্ব আপনার ইংরেজির ভিতরে বা ইংলিশ লিটারেচার বা ল্যাঙ্গুয়েজের ভিতরে অ্যাডভার্ব শুধুমাত্র 2 ভাবে করা যায়, এর বাইরে কোনো অ্যাডভার্ব করা যায় না। সেটা হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে 2 অ্যাডজেক্টিভ পাশাপাশি বসালে, 2 অ্যাডজেক্টিভ যখন পাশাপাশি বসানো হবে তখন প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হবে অ্যাডভার্ব। ভালো করে খেয়াল করবেন কিন্তু, যে তখন 2টা অ্যাডজেক্টিভ যখন পাশাপাশি বসাবে তখন হবে প্রথমটা অ্যাডজেক্টিভ আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডভার্ব। একটা ডেফিনেশন। আর সব থেকে আপনাদের এই অ্যাডমিশন জার্নিতে যেটা অ্যাডভার্ব হিসেবে চিহ্নিত করবেন, যে কোনো ওয়ার্ডের শেষে এলয় পাইলে হয়েছে, কোনো ওয়ার্ডের শেষে এলয় পাইলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, এলয় থাকে না, তো সেক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ আকারে আসে। অ্যাডজেক্টিভ আকারে আসলে তখন কিন্তু এলয় নাও থাকতে পারে, আর থাকলে তো আলহামদুলিল্লাহ। আর তো অ্যাডভার্ব বলছি 2টা উপায়, যে 2 অ্যাডজেক্টিভ পাশাপাশি বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা অ্যাডভার্ব।
আর একটা হচ্ছে কোনো একটা ওয়ার্ডের শেষে যদি এলয় যুক্ত করা হয় তো সেক্ষেত্রে সেটা হচ্ছে আপনার কি হবে, অ্যাডভার্ব হবে। তো দেখেন নিচে একটা উদাহরণ দেখা যাচ্ছে যে বলছে দ্য সান, এক্সাম্পলসে লেখা আছে দ্য সান বার্ন দ্য গ্রাস কুইকলি। এটা এখন কুইকলি শেষে এলয় যুক্ত করা আছে, তো সহজেই আমি ধরতে পারতেছি আমার আছে এই কুইকলিটা কি, কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা তারপর দেখেন আমি সহজেই বলছে যে শি রান এক্সট্রিমলি ফাস্ট। তো দেখেন এখানে এক্সট্রিমলি এক্সট্রিমলি কে মডিফাই করছে, কে ফাস্ট মডিফাই করছে। তো সেখানে বলতে পারেন যে রান এক্সট্রিমলি ফাস্ট, তো এক্সট্রিমলি ফাস্ট পুরোটা হচ্ছে অ্যাডভার্ব। তো এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এক কথা বলবেন ওই যে ওয়াইস বা ওয়েস এগুলো লাগবে না, এক কথায় এলয় যুক্ত থাকলে সেটা অ্যাডভার্ব। আর যদি দুই অ্যাডজেক্টিভ পাশাপাশি বসে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা অ্যাডভার্ব, ঠিক আছে? আর কোনো অ্যাডভার্বের প্রকার টোকার কিচ্ছু লাগবে না। তো এবার আসি আমরা কনজাংশনে। তো দেখেন কনজাংশন, কনজাংশন মানে হচ্ছে কি, কনজাংশন মানে হচ্ছে যুক্তকারী ওয়ার্ড যুক্ত করে দেবে। কনজাংশনের কিন্তু যেটা আপনার বাংলায় যদি বলেন সেটা হচ্ছে যে যেটা পড়েন না যে অব্যয়, অব্যয় আর কনজাংশন সেম, বাংলায় হচ্ছে অব্যয় আর ইংরেজিতে হচ্ছে কনজাংশন। তো এই কনজাংশন মূলক ওয়ার্ড মানে হচ্ছে যুক্তকারী ওয়ার্ড, এগুলোর নিজস্ব কোনো অর্থ নাই। এটা হচ্ছে কি নাউন বা প্রোনাউনের আগে পরে বৈশা নাউন বা প্রোনাউনকে কি একসাথে যুক্ত করে একটা ওয়ার্ড তৈরি করে, তো সেটা হচ্ছে যে কনজাংশন। তো কনজাংশন মূলক ওয়ার্ড অনেক আছে, তার ভিতর থেকে বহুল প্রচলিত দেখেন 4টা ওয়ার্ড, সেই 4টা ওয়ার্ডই আপনার সামনে নিয়ে আসছি। সেটা হচ্ছে যদি একটু বড় করি, দেখতে পাচ্ছেন যে অ্যান্ড অর বাট ইট ইত্যাদি, অ্যান্ড অর বাট ইট ইত্যাদি। তো এটা হচ্ছে কি আপনার কনজাংশন। আচ্ছা কনজাংশন হচ্ছে অ্যান্ড অর বাট ইট ইত্যাদি হচ্ছে কনজাংশন। তো এই 4টা ওয়ার্ডই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এছাড়াও কনজাংশন আছে কিছু যে সো ডট ডট দ্যাট, তারপর হচ্ছে নট অনলি ডট ডট বাট অলসো, তারপর হচ্ছে বোথ ডট ডট এন্ড। হ্যাঁ তো এইগুলো কনজাংশন আছে, কিন্তু এই কনজাংশন গুলো আপনাদের এই অ্যাডমিশন জার্নিতে আসবে না। আপনাদের অ্যাডমিশন জার্নিতে যে কনজাংশন গুলো আসবে সেটা হচ্ছে অ্যান্ড অর বাট ইট, এই 4টা ওয়ার্ড। তো এই দেখেন নিচে একটা উদাহরণ যদি খেয়াল করেন যে বলছে হি ইজ পোর বাট অনেস্ট, হি ইজ পোর বাট অনেস্ট। তো এই যে বারটা দিছে, এই বাটের নিচে আন্ডারলাইন করে বলবে যে এই বারটা কি, বলবে যে হেয়ার ওয়ার্ড ইজ দিস, এরকম করে বলবে যে এই ওয়ার্ডটা এখানে কি বলতেছে। আবার বলছে হেয়ার বাট ইজ, এরকম করে বললো যে হেয়ার বাট ইজ, এখানে বারটা কি। তো বারটা সেক্ষেত্রে আপনি বলবেন নিচে যদি কনজাংশন উত্তর থাকে মানে অপশন থাকে সেখানে কনজাংশন লাগাই দিবেন। তো এভাবে করে কিন্তু কনজাংশনের এই 4টা ওয়ার্ডই বেশি খুঁজে পাবেন, অ্যান্ড অর বাট ইট, এই 4টা ওয়ার্ড খুঁজে পাবেন, এর বাইরে আপনি ওয়ার্ড খুঁজে পাবেন না। যদিও আসে তো সেক্ষেত্রে একটু বলেই দিলাম যে সো ডট ডট এন্ড খুঁজবেন, অথবা যে বোথ ডট ডট এন্ড আছে কিনা, বা নট অনলি ডট ডট বাট অলসো আছে কিনা, তারপর হচ্ছে কি জানে হ্যাড ডট সরি হার্ডলি ডট ডট বিফোর অথবা দেন আছে কিনা, নো সুনার হ্যাড ডট ডট দেন আছে কিনা। হ্যাঁ তো এই যেগুলো আছে এগুলো খুঁজবেন। একটু কনজাংশন নিয়ে বেশি প্যারা খাইতে হবে না আমাদের। কনজাংশনটা হচ্ছে দুইটা ভার্বের মাঝখানে থাকবে অথবা দুইটা অ্যাডজেক্টিভ মাঝখানে থাকবে। তো সো এটা হচ্ছে কি কখনো সেম অর্থ প্রকাশ করতে পারে, আবার কখনো হচ্ছে কি বিপরীত অর্থ প্রকাশ করতে পারে। তো কনজাংশন মূলক ওয়ার্ড হচ্ছে 4টা, এই 4টা ওয়ার্ড যেখানে পাবেন সেখানে কনজাংশনটা করবেন। তো কনজাংশনের পর আছে ইন্টারজেকশন। আচ্ছা ইন্টারজেকশন নিয়ে আমাদের এটা সবাই জানি ইন্টারজেকশন অর্থ কি, যে আমাদের হচ্ছে দুঃখ কষ্ট যেগুলো আছে এগুলো এগুলো বুঝাবে ইন্টারজেকশন। হুম জি স্যার, আবেগ আর কি কিছু সূচক বলতে- হ্যাঁ 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 আবেগ সূচক, জি আবেগ বা আকস্মিক বা হঠাৎ করে ঘুরে ঘটে যায় না এমন কিছু যেগুলো আছে এগুলো হচ্ছে ইন্টারজেকশন। তো আমরা ইন্টারজেকশন, হ্যাঁ আকস্মিক ভাবে যেগুলো ঘটে মানে হচ্ছে হঠাৎ যেটা আমার চিন্তার বাইরে ছিল সেটা আছে আকস্মিক অনুভূতি বা আনন্দ বিস্ময় দুঃখ এই যেগুলো প্রকাশ করবে এগুলো হচ্ছে ইন্টারজেকশন মূলক ওয়ার্ড। তো আপনারা ইন্টারজেকশনটা আরো সহজে আইডেন্টিফাই করতে পারবেন এইভাবে যে ইন্টারজেকশন ওয়ার্ডের শেষে সব সময় দেখবেন বিস্ময়কর যে চিহ্নটা আছে ওই চিহ্নটা সব সময় থাকবে। তো দেখেন এখানে কিছু ওয়ার্ড নিয়ে আসছে যেগুলো আপনাদের পরিচিত ছিল না, সেই ওয়ার্ড গুলা নিয়ে আসছে, যেমন ও হাই, তারপর হচ্ছে ফাই, হ্যালো, হার্ক, হ্যাঁ ওয়াও, হাই। তো এইগুলো দেখেন হুররে আমাদের সাথে পরিচিত ছিল, হুররে আর হচ্ছে অ্যালাস, এই দুইটা ওয়ার্ডই আমরা ভালো করে চিনি সবাই।
তো সেক্ষেত্রে আমি আরো কিছু ওয়ার্ড নিয়ে আসার চেষ্টা করছি যেন আপনাদের যেন আরো বোঝাটা সহজ হয়, বা যদি আপনাদের যেভাবেই প্রশ্ন করুক না কেন সেভাবেই যেন আমরা উত্তরটা দিতে পারি। তো এখানে ইন্টারজেকশন নিয়ে বেশি কোনো আলোচনা নাই, আমরা কনজাংশন নিয়েও 4টা ওয়ার্ড শিখবো। 4টা ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন করে যে হেয়ার বাট ইজ শেষ কনজাংশন, হেয়ার অর ইজ কি কনজাংশন শেষ। আবার সেভাবে ইন্টারজেকশনও এই যে যে কটা ওয়ার্ড দিছি এই কটা ওয়ার্ড মনে রাখলেই যথেষ্ট, এর বাইরে আপনার ওয়ার্ড মনে রাখার দরকার নেই। ও হাই ফাই এগুলো মনে রাখলেই দরকার। দেখেন এই নিচে একটা প্রশ্ন করছে আপনাদের এই বিএসসি তে 18-19 আসছিল একটা প্রশ্ন যে এলাস উই লস্ট দ্য গেম, তো হেয়ার এলাস ইজ, তো এলাসের পরে দেখেন অবশ্যই বিস্ময়কর চিহ্ন দেওয়া আছে, তো সেটা কি হবে ইন্টারজেকশন হবে। ঠিক আছে, তো এইভাবে করে আপনাদের প্রশ্নগুলো আছে। আচ্ছা, যেটা বলছিলাম সিনোনিম এবং অ্যান্টোনিমের ব্যাপারটা। আচ্ছা, সিনোনিম এবং অ্যান্টোনিমের আপনার প্রশ্নগুলো আসে হচ্ছে আপনার বেশিরভাগ, যেমন আমি এখানে নিয়ে আসছি ডিকশনারি আকারে, কিন্তু আপনাদের এই সিনোনিম অ্যান্টোনিমটা আসে বেশি, বা সেই স্পেলিংটা এটা এগুলো বেশি আসে হচ্ছে আপনার যে ইন্টারের যে বোর্ড বইটা আছে ওই বোর্ড বইতে আপনার যেগুলো লেসন আপনার এইচএসসি তে ছিল সেই লেসনের উপর বেস করে সেখান থেকে বেশি করে আপনার সিনোনিম অ্যান্টোনিম বা স্পেলিং এগুলো আসে। বিশেষ করে নেলসন ম্যান্ডেলা, ভ্যালেন্টিনা তেস্কোবার ওখান থেকে আসে, মার্টিন লুথার কিং জুনিয়র ওখান থেকে, সেই রিলেশনশিপের ওখান থেকে কিছু আসে, হিউম্যানের নিটিকটার্স ম্যানার্স ওখান থেকে কিছু আসে, তো এই যে শিল্পীর ওখান থেকে কিছু আসে। তো এই যে এইখানে কিছু কিছু ওয়ার্ড আছে যেখানে দেখবেন ডাবল এল বা ডাবল পি বা ডাবল এম ডাবল ই, এই যে যে যুক্ত বর্ণ আকারের ওয়ার্ড যেগুলো আছে, তো এই ওয়ার্ড গুলাতে বেশিরভাগ স্পেলিংটা আসে। আর সিনোনিম অ্যান্টোনিমটা আপনাদের ইসের উপর বেস করে আসে, ইন্টারের বই যেটা আছে ইন্টারের বই বেস করে আপনার সিনোনিম অ্যান্টোনিমটা আসে, বুঝতে পারছেন? তো এখন আপনাদের সিনোনিম অ্যান্টোনিম আপনারা যদি চান, আমার কাছে হচ্ছে যে চার্ট আকারে আছে, আমি এই চার্টটা আছে আমি হচ্ছে একটা ডিকশনারির মতো সাজাইছি, যে প্রথমে এই ওয়ার্ড গুলো আনছি বি ওয়ার্ড গুলো আনছি, তো এটা হচ্ছে হিউজ পরিমাণ আছে, আপনারা চাইলে এখান থেকেও প্র্যাকটিস করতে পারেন। আর যদি বলেন যে স্যার না আমরা আমাদের বোর্ড বই থেকে করব, তো সেটাও করতে পারেন। এখন আপনারা যেটা করবেন সেটা বলবো। যদি আপনারা বলেন যে স্যার আপনার এখানে যেগুলো আছে সেখান থেকে আমরা করতে চাই, তো আমি সেলে এটার স্ক্রিনশট আপনাকে দিয়ে দিব আর কি। আর যদি বলেন জি যে স্যার, স্যার না এটাই আমাদের, দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দিন স্যার পিডিএফ আকারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে এটা দিয়ে দেব। আর হচ্ছে যে এখন এই সিনোনিম অ্যান্টোনিমটা হচ্ছে এইভাবে একটু বোর্ড বই থেকে পড়লে বেশি আর কি কমনটা আসার সম্ভাবনা থাকে, কারণ এখানে তো আপনার ই আকারে করছি, পিডিএফ আকারে, সরি ডিকশনারি আকারে করছি, তো এই জন্য এখান থেকে আসবে, কিন্তু এখানে হিউজ আছে আর কি, এটা আপনাদের এই সময়ের ভিতর ক্যাপচার করাটা একটু কঠিন হয়ে যাবে আর কি, এই জন্য আমি এটা একটা দুইটা সাজেশনই করলাম। তো এখন কথা হচ্ছে যে আপনাদের এই যে এইগুলো হয়েছে যে ফার্স্ট লেকচার এবং সেকেন্ড লেকচার এখানে শেষ, তো সেকেন্ড লেকচারটা এই দুটো লেকচার, আজকে সেকেন্ড লেকচারে কারো কোনো সমস্যা আছে কিনা, যারা জয়েন ছিলেন একটু কাইন্ডলি বলবেন কারো কোনো সমস্যা আছে কিনা। না ভাইয়া, কোনো সমস্যা নেই। জি না হয়। স্যার। স্যার স্যার আমার কয়েকটা কারেন্ট MCQ চলে গেছিল, ভালো একটু হবে। সমস্যা ছিল। আচ্ছা, তারপরে আপনি কোথা থেকে পান রেকর্ড আছে, রাহান স্যার রেকর্ড রাখতেছে, ক্লাসটা রেকর্ড দিয়ে দিলে আপনি আবার ওখান থেকে রিকভার করে নেবেন। হ্যাঁ, জি স্যার, ঠিক আছে। এখন আপনাদের এক্সামটা নিতে চাইছিলাম যে এমসিকিউ আকার, ওই যে আপনাদের বিজ্ঞান বা ম্যাথের যে এমসিকিউ গুলো যাচ্ছে যেভাবে এইগুলো হচ্ছে ওইভাবে দিবেন, নাকি হচ্ছে আমি আপনাদের এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো আছে সেগুলা এমসিকিউ আকারে সাজাই আমি আবার সলভ করে ভিডিও আকারে আপনাদের কাছে দিয়ে দিলাম, এইটা দিব, নাকি আপনারা পরীক্ষা দিয়ে যাচাই করবেন, কোনটা করবেন? পরীক্ষা দিয়ে যাচাই তার করলে ভালো হবে। পরীক্ষাটা দেওয়াটাই ভালো হবে। তো পরীক্ষাটা দিয়ে দিবেন তাই তো, যেভাবে ম্যাথের বা বিজ্ঞানেরটা দিচ্ছেন ওইভাবে তাই তো। জি স্যার। আচ্ছা, তাহলে আপনি নেক্সট হচ্ছে আপনাদের ইংরেজির এমসিকিউ এক্সাম হবে, সেখানে লেকচার 1 প্লাস লেকচার 2 দুইটাই থাকবে। হ্যাঁ, জি স্যার। তো ঠিক আছে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ। কারো কোনো সমস্যা হলে আপনারা গ্রুপে মেসেজ করেন, ইনশাল্লাহ সেখানে সময় করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, স্যার সিনোনিম অ্যান্টোনিম কি এখান থেকে দেওয়া হবে? এটা হচ্ছে আপনাদের এখানে যেগুলো আছে এগুলো আপনাদের বই রিলেটেডই। হ্যাঁ, এখানে যেগুলো আছে আপনাদের বই রিলেটেড, কিন্তু এটা হচ্ছে একটু মানে হচ্ছে আপনার সব ইউনিট থেকে আনছি এমনটাই আর কি, সব ইউনিট থেকে আনছি। দেখেন আপনি একটু দেখলে খেয়াল করেন, দেখেন আপনাদের ইউনিট থেকেই বই এগুলো আনা, তো সেখান থেকে আনছি। তো এখানে সবগুলো আমি যেটা ইম্পর্টেন্ট মনে করছি সেটাই আনছি। এখন আপনাদের কাছে যদি একটু মনে করেন যেগুলো ইউনিট বললাম ওই ইউনিট গুলো থেকে বেশি আসে আর কি, এই জন্য ইউনিট গুলো সাজেস্ট করে দিলাম, আপনারা ওখান থেকে দেখে নিয়েন আর কি। আর যদি আমি এটা আপনাদের দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিচ্ছি, চাইলে এখান থেকেও নিতে পারেন, সমস্যা নেই। ওকে স্যার।
ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।